নমস্কার। আজকে ক্লাস 9-এর বাংলা বইয়ের কলিঙ্গের ঝড় বৃষ্টি। হুম? এটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। একটু সরল করে মানে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এই কবিতাটি লিখেছেন মুকুন্দরাম চক্রবর্তী বা মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছেন মধ্যযুগীয় এক সাহিত্যিক, বাংলা সাহিত্যিক বা মধ্যযুগীয় সাহিত্যিক। মধ্যযুগে তখন এক একটা যুগ হয়, এক একটা মানে কাব্য সৃষ্টি হয় এক একটা যুগে। যেমন রবীন্দ্রনাথের পরবর্তী যুগে, পরবর্তী সময়ে কবিরা রবীন্দ্র প্রভাবিত বিষয়গুলি নিয়ে লেখালেখি করেছিলেন, অর্থাৎ তাদের রচনার মধ্যে রবীন্দ্রনাথের প্রাধান্য অনেক বেশি ছিল বা রবীন্দ্রনাথের প্রভাব অনেক বেশি ছিল। তার আগে যেমন শ্রী চৈতন্যদেব যখন তিনি দেহ রাখেন, তার তিরোভাব হয়, তখন চৈতন্যদেব বাংলা সাহিত্যে অনেকটা জায়গা জুড়ে ছিল। বলা যেতে পারে যে বেশ কয়েক দশক ধরে 100 বছর এবং তারও পরে চৈতন্যদেবকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া, চৈতন্যদেবের ভাবে কবিতা লেখা, এরকম পদ, তখন তো কবিতা বলা হতো না, সেগুলোকে পদ বলা হতো, সেরকম পদকর্তার সৃষ্টি হয়েছিল। অর্থাৎ একজন নের প্রভাবাধীন হয়ে কবিতা লেখা বা সাহিত্য সৃষ্টি করা, অর্থাৎ তিনি এতটাই প্রভাবিত করেছিলেন। তো সেটা এই মধ্যযুগে এই বিষয়টা ছিল মঙ্গল কাব্য। মধ্যযুগে অনেক মঙ্গল কাব্য রচনা হয়েছিল, মধ্যযুগ থেকে শুরু হয়েছিল মঙ্গল কাব্য রচনার। সবচেয়ে আধুনিক মঙ্গল কাব্য আমরা বলি অন্নদামঙ্গলকে, এবং সবচেয়ে প্রাচীন মঙ্গল কাব্য ধরা হয় তোমার মনসামঙ্গলকে। এবং সর্বশ্রেষ্ঠ মঙ্গল কাব্য যদি বলা হয় অনেকের মতে, সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল বা অম্বিকা মণ্ডল। অর্থাৎ চণ্ডীমঙ্গলটাকেই আমরা অভয়ামঙ্গল বা অম্বিকা মঙ্গল বলে থাকি, মানে একই নামকরণ। একটা মঙ্গল কাব্যেরই এই 3টে নাম। তো এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এটা হয়েছে চণ্ডীমঙ্গল থেকে নেওয়া। কবি মুকুন্দরাম চক্রবর্তী, ওনার উপাধি ছিল কবি কঙ্কন। সেটা কবিতার শেষে বা এই পদের শেষে আমরা দেখতে পাবো। তো এই যে কবিতাটি, এটি নেওয়া হয়েছে তাহলে চণ্ডীমঙ্গল থেকে। মুকুন্দরাম চক্রবর্তীর আদি নিবাস ছিল বর্ধমান জেলার, মানে এখনকার বর্ধমান জেলার একটি গ্রামে। হ্যাঁ, তো তৎকালীন রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতিতে যখন ওই কি বলবো, রাজনৈতিক একটা বিপর্যয়, মোঘল পাঠান যখন সংঘর্ষ হয়, তখন বাংলায় মোঘল পাঠান সংঘর্ষের যে নিদারুণ রূপ ধরা পড়ে, এবং মোঘল পাঠানের সংঘর্ষের ফলে বাংলার অনেক সামন্ত রাজা, জমিদার যারা বা বড় জমিদার, ছোট জমিদার, অনেকেই তারা গরিব প্রজাদের ওপরে অত্যাচার শুরু করে দেয়। যুদ্ধের সময় নানাজন নানা রকমভাবে তাদের কি বলবো, তাদের অভিব্যক্তি ব্যক্ত করে। তো মানে ভালো মানুষ হলে তারা এক ধরনের অভিব্যক্তি তাদের হবে, খারাপ হলে এক ধরনের, ঠিক সেরকম ভাবেই অনেক দুষ্ট জমিদারও ছিল। তো সেই বিভিন্ন রাজনৈতিক এর ফলে, টানাপোড়েনের ফলে এবং রাজনৈতিক খুব বাজে একটা পরিস্থিতিতে কবি মুকুন্দরাম চক্রবর্তী সপরিবারে বেরিয়ে পড়েন, মানে গ্রাম ছাড়তে তারা বাধ্য হন, এবং গ্রাম ভিটে মাটি সমস্ত কিছু ছেড়ে নিঃস্বভাবে যখন আসেন, তখন ওনার মানে বেরিয়ে আসেন, তখন ওনার শিশু সন্তানদের জন্য তিনি কোনো আহার বা অন্ন জোগাতে পারেননি। এবং বলা হয় বা কথিত আছে যে কবি একদিন এই শিশুর কান্না শুনতে শুনতে ঘুমোতে বাধ্য হন।
কারণ পথশ্রমে তিনি ক্লান্ত, তার শরীর তাকে সাথ দিচ্ছে না, সেই অবস্থায় তিনি ঘুমিয়ে পড়তে বাধ্য হন, কারণ শরীর ছেড়ে দিয়েছে সোজা কথায়। অর্থাৎ এবং এই যে শিশুর কান্না শুনতে শুনতে তিনি যখন ঘুমিয়ে পড়েন, তখন মা মানে চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন যে চণ্ডীর মঙ্গল কাব্য, চণ্ডীর মাহাত্ম্য প্রচার করার জন্য। এবং সেই স্বপ্নাদেশ পেয়ে পরবর্তীকালে রঘুনাথ রায়ের রাজত্বে সময় তার পৃষ্ঠপোষকতায় মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। এই যে পুরো বিষয়টি, সেটি এই গল্পটি যেটি বললাম, সেটা এই মঙ্গল কাব্যের ভণিতা অংশেই কবি লিখেছেন। মঙ্গল কাব্যের কয়েকটি নির্দিষ্ট রূপরেখা আছে, যেমন মঙ্গল কাব্যের শুরুতে কিছু দেবদেবীর মানে স্তব পাঠ করতে হয়। তারপর কেন এই মঙ্গল কাব্য লেখা হয়েছে তার পূর্ব কাহিনী বর্ণনা করতে হয়। এই সব জায়গায় কবি লিখে গেছেন, সেজন্য কবির নাম, পরিচয়, কোন রাজার পৃষ্ঠপোষকতায় তিনি লিখেছেন, এই সমস্ত কিছু মঙ্গল কাব্যে দেখা যায়। সেটা সব মঙ্গল কাব্যেই এটা বর্তমান। তো সেই সময়েই আমি যেটা বলছিলাম যে মধ্যযুগে মঙ্গল কাব্য লেখার একটা রীতি বা একটা রেওয়াজ, একটা ধারা এসেছিল। মনসা মঙ্গল, চাঁদ সদাগরের কাহিনী আমরা জানি, তেমনি এটা হচ্ছে কালকেতু ফুল্লরার কাহিনীও কেউ বলে। আচ্ছা, এবার আমরা এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এটা পড়ব, কবিতাটা শুরু করব। তো এই কলিঙ্গ জায়গাটা কোথায়? আমরা কলিঙ্গ নামটা শুনেছি সম্রাট অশোকের সম্পর্কে ইতিহাসে পড়তে। কলিঙ্গ আসলে বর্তমান উড়িষ্যা জেলার একটি জায়গা। হুম তো সেখানে সমুদ্র পাশে, এবং সেখানে ঝড় বৃষ্টি, যে সাইক্লোন, সেই সমস্ত কিছু আগেও হতো। এবং সেই সময়েই কবি লিখছেন যে কলিঙ্গ দেশে কি বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে তার বর্ণনা। হ্যাঁ, কি বলছেন? হুম কবিতাটা, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। মেঘে মানে মেঘে হলো, কইল মানে হচ্ছে হইল। হ্যাঁ, কৈল শব্দটা, এটা যেহেতু মধ্যযুগীয় বাংলা ভাষা, তার মানে অনেক পুরনো বাংলা ভাষা, তাই সেই ভাষার একটা তো পার্থক্য থাকবে। আমরা এখন যে বাংলা ভাষায় কথা বলি, আর মধ্যযুগে বহু যুগ আগে আমাদের তখন অনেক ভাষা অন্যরকম ছিল, কারণ তারপর থেকে বিভিন্ন ভাষা, ফার্সি, আরবি, তারপরে পার্সি, বিভিন্ন ভাষা আমাদের বাংলা ভাষার মধ্যে জায়গা করে নিয়েছে। তাই তখনকার ভাষার একটু অন্যরকম হবেই। মেঘে কইল মানে মেঘে হলো অন্ধকার, মেঘে হলো অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। মেঘ পুরো কালো হয়ে অন্ধকার হয়ে এসেছে, এবং সেই মেঘে কেউ কারোর অঙ্গ অর্থাৎ শরীর দেখতে পাচ্ছে না, এতটাই মেঘ অন্ধকার হয়ে গেছে, মেঘে অন্ধকার হয়েছে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশানে অর্থাৎ ঈশান কোণে, উত্তর পূর্ব কোণকে আমরা বলি ঈশান কোণ। তো ঈশান কোণে মেঘ, উড়িল মেঘ, ঈশান কোণে মেঘ উড়ল, সঘনে, সঘনে মানে ঘন হয়ে, হ্যাঁ, চিকুর মানে বিদ্যুৎ, অর্থাৎ উত্তর পূর্ব কোণে ঘন মেঘ, মেঘ থেকে বিদ্যুৎ ঠিকরোচ্ছে, বিদ্যুৎ বেরোচ্ছে। হ্যাঁ, উত্তর পবনে, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর মানে উত্তর দিকের, উত্তর প্রান্তের পবন মানে বাতাস, বাতাস বা বায়ু, বাতাসের সঙ্গে মেঘ দূর দূর শব্দে ডাকছে, অর্থাৎ উত্তর পূর্ব কোণের মেঘে বিদ্যুৎ দেখা দিচ্ছে, চিকুর অর্থাৎ বিদ্যুৎ, ঘন মেঘে সঘনে মানে ঘন মেঘে বিদ্যুৎ দেখা দিচ্ছে, এবং উত্তর
উত্তর প্রান্তে বাতাসের বাতাসের সঙ্গে দূর দূর শব্দ করে মেঘ ডাকছে। নিমিষেকে জোরে মেঘ নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। কি বলছে? নিমিষেকে, নিমিষেকে কথাটির অর্থ হচ্ছে নিমেষে, অর্থাৎ এক মুহূর্তে বা পলকে। নিমেষের মধ্যে মেঘ জড়ো হয়ে জোরে মেঘ গগনমণ্ডল, অর্থাৎ নিমেষের মধ্যে আকাশ জুড়ে ঘন কালো মেঘ জুড়ে যাচ্ছে। নিমেষেকে মুহূর্তের মধ্যে জুড়ে যাচ্ছে মেঘ, অর্থাৎ মেঘ গগনমণ্ডল, আকাশ জুড়ে, অর্থাৎ আকাশ জুড়ে নিমেষের মধ্যে ঘন কালো মেঘ ঘিরে যাচ্ছে, মানে জমে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি হচ্ছে কিন্তু মেঘ কমছে না, নিমেষের মধ্যে যেন ওই মেঘ আবার ইয়ে হয়ে যাচ্ছে, জুড়ে যাচ্ছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চার ধরনের মেঘ থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। চারি মেঘ, এই যে চারি মেঘ, এটা একটা ছোট টিকার মতো আছে। আগেকার দিনের, আমি ছোট করে বলে দিচ্ছি, বিস্তারিতভাবে বলছি না। চার ধরনের মেঘে যেন বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আগেকার দিনে মানুষ তো তারা এরকম মানে মেঘের অত নাম নিজেদের মতন নামকরণ করেছিলেন, এবং এই যে মেঘের যে বৃষ্টি হয়, বৃষ্টির বিভিন্ন ধরন অনুসরণ করে তারা মেঘের নামকরণ করতেন। তো সেই তাদের ধারণায় ছিল চার রকম মেঘ আছে, এটা হিন্দু শাস্ত্রেও এরকম ভাবে বর্ণনা করা হয়েছে, চার ধরনের মেঘের নামও আছে সেখানে। তো চার ধরনের মেঘের মুষলধারে বৃষ্টি হচ্ছে। চারি মেঘে, অর্থাৎ চার ধরনের মেঘে বরিশে, অর্থাৎ বর্ষণ করছে মুষলধারে, মানে মুষলধারে অর্থাৎ অনবরত প্রচুর পরিমাণে জল, মানে বৃষ্টির জল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে, সরি, হ্যাঁ, নিমেষেকে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কলিঙ্গে অর্থাৎ কলিঙ্গ দেশে, কলিঙ্গ দেশে মেঘ উড়িয়া অর্থাৎ উড়ে এসে মেঘ ডাকে, মানে গর্জন করে, উচ্চ নাদ, নাদ শব্দের অর্থ হচ্ছে স্বর, উচ্চ স্বরে। তাহলে কলিঙ্গ দেশে মেঘ উড়ে এসে উচ্চ স্বরে ডাকছে। আবহাওয়ায় কি বলছে? প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় অর্থাৎ, প্রলয় মানে কি? সব দিক লন্ডভন্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ, ধ্বংসাত্মক রূপ। তো এই ধ্বংসাত্মক রূপ দেখে কি হচ্ছে, তোমার প্রলয় দেখে, প্রলয়ের রূপ দেখে প্রজা, অর্থাৎ কলিঙ্গ দেশের জনগণ, প্রজারা, তখনকার দিনে তো সাধারণ জনগণ বলতো না, আমরা যেমন বলি যে আমরা সাধারণ নাগরিক, তখনকার দিনে রাজতন্ত্র ছিল, গণতন্ত্র ছিল না। তাই গণতন্ত্রে রাজা হয়, রাজার অধীনস্থ যে কর্মী হয় তারা এক শ্রেণীর হয়, রাজা এক শ্রেণীর হয় হতো, আর হচ্ছে প্রজা, সাধারণ জনগণকে বলা হতো প্রজা। তো কি বলছে যে এই যে ধ্বংসাত্মক রূপ, সেটা দেখে, প্রলয় দেখে প্রজারা কি ভাবয়, মানে ভাবছে, আর মানে তাদের ভাবনায়, হ্যাঁ, ভাবয়ে মানে ভাবনায় বিষাদ, অর্থাৎ একটা ভয়ের সঞ্চার হচ্ছে, একটা বিষণ্ণতার সঞ্চার হচ্ছে, হ্যাঁ, এরকম আবহাওয়ার আর যে প্রলয় কাণ্ড, এই প্রলয়ের কাণ্ডের যে ধ্বংস রূপ, সেটা দেখে, প্রলয়ের রূপ দেখে প্রজাদের মনে, প্রজাদের ভাবনায় বিভিন্ন ধরনের চিন্তা, বিষণ্ণতা, এই সমস্ত কিছু সঞ্চার হচ্ছে। হুড়ু হুড়ু দুরু দুরু বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর।
হুরু হুরু দুরু দুরু এগুলো হচ্ছে ঝড়ের আওয়াজকে বোঝানোর জন্য, কতটা ঘন ঝড় হচ্ছে সেটা বোঝানোর জন্য কবি ব্যবহার করেছেন এই শব্দগুলি। হুরু হুরু দুরু দুরু বহে অর্থাৎ বইছে ঘন ঝড়, ঘন ঝড় মানে খুব জোরে ঝড়। বিপাকে ভবন ছাড়ি, বিপাকে মানে বিপদে, বিপদে পড়ে কি হচ্ছে, ভবন মানে বাড়ি, নিজের নিজের আমরা যেরকম বাসভবন মানে নিজের বসবাসের ভবন বাড়ি। তো বিপাকে বিপদে বিপাকে বা বিপদে পড়ে ভবন ছাড়ি মানে ভবন ছেড়ে বাড়ি ছেড়ে, প্রজা অর্থাৎ আবার যেটা বললাম আগে, প্রজা দিল রর, রর মানে দৌড় বা ছুট, অর্থাৎ বিপাকে পড়ে প্রজারা ছুট দিল। ধুলে আচ্ছাদিত হইল যে যে ছিল হরিৎ, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। ধুলে অর্থাৎ ধুলায় মানে ধুলোতে আচ্ছাদিত ছিল, আচ্ছাদন ছিল মানে ধুলোর তে ঢাকা, ঢেকে যাওয়া, আচ্ছাদিত মানে ঢেকে যাওয়া, ধুলায় আচ্ছাদিত হইল মানে ধুলো দিয়ে ঢেকে গেল, যে ছিল হরিৎ যেটা ছিল হরিৎ অর্থাৎ সবুজ। অর্থাৎ বলতে চাইছে যে প্রবল ঝড়ের মধ্যে যা সবুজ ছিল সেগুলো ধুলোই ঢেকে গেল। কি সবুজ থাকতে পারে? শস্য, এই সমস্ত কিছু। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, উল্টিয়া পড়ে মানে উল্টে পড়ে যাচ্ছে শস্য, অর্থাৎ মাটিতে তো শস্য এরকম ভাবে দাঁড়িয়ে থাকে, ঝড়ের ফলে এরকম ভাবে পড়ে যায়, অনেক শস্য কি হয় মূল সমেত উপড়ে পড়ে যায় এত ঝড়ের প্রলয় কাণ্ডের ফলে। তো উল্টিয়া মানে উল্টে পড়ছে শস্য, প্রজা চমকিত প্রজারা চমকে উঠছে এরকম বিধ্বংসী এরকম প্রলয়কাণ্ড দেখে, এর আগে প্রজারা এরকম প্রলয়কাণ্ড দেখেনি, তাই তারা এটা দেখে চমকে যাচ্ছে। এবং তাদের যেহেতু শস্যটাই তো তখনকার দিনে প্রজাদেরকে রাজস্ব দিত, রাজার কাছে কর দিত, রাজস্ব কর। তো সেই যদি শস্য উল্টে পড়ে যায় তাহলে রাজাকেই বা তারা কি কর দেবে, আর তাদের নিজের খাবারই কি সংস্থান হবে, এই বিভিন্ন চিন্তাতে তারা যেন চমকে মানে কি হতচকিত হয়ে যাওয়ার মতন অবস্থা তাদের, সেটাই বোঝাতে চাইছেন। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তরকা বাজ। কি বলছে, আগের বার যেরকম বললাম চারটে মেঘ, হুম, সেরকম অষ্টগজরাজও একটি টিকা, হ্যাঁ, অষ্টগজরাজ এটাও হিন্দু ধর্ম মতে বলা হয় যে এই যে ঝড় বৃষ্টি হচ্ছে তো গজরাজেরা জল দিচ্ছেন। তো এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে যেন 8 জন গজরাজ চারদিক থেকে জল মানে জল ঢালছেন। হ্যাঁ, উম আমরা অনেকেই ছেলেবেলায় গ্রামের দিকে এই কথাটা শুনেছি যে এই যে মেঘ করছে ওই যে আকাশে মেঘের বিভিন্ন আকৃতি দেখে বা ওই যে গজরাজ আকাশ থেকে সুর দিয়ে জল দিচ্ছেন, হ্যাঁ, এটা কথিত থাকে। তাহলে বহু বছর আগে এটাই মানুষ আরো বেশি করে বিশ্বাস করত। তো বলছেন যে চারটে মেঘ ওই যে 4 ধরনের মেঘে কি হচ্ছে অষ্ট মানে 8 জন গজরাজ জল দিচ্ছেন মানে বৃষ্টির জল দিচ্ছেন। সঘনে চিকুর পড়ে, সঘনে মানে ঘন, ঘন ঘন, সঘনে চিকুর পড়ে মানে ঘন ঘন, সঘনে মানে ঘন ঘন বারবার, অনবরত। চিকুর অর্থাৎ বিদ্যুৎ, পড়ে মানে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় বৃষ্টির মধ্যে, মানে বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, সঘনে মানে বারবার, চিকুর মানে বিদ্যুৎ পড়ে, হ্যাঁ, মানে বাজ পড়ছে। ব্যঙ্গ, ব্যঙ্গ মানে হচ্ছে ব্যাং, তোর তরকা বাজ মানে ব্যাং লাফানোর মতন সঘনে বারবার বিদ্যুৎ, ব্যাং যেমন তরাক তরাক করে লাফায়, ব্যাঙের লাফানোর সঙ্গে তুলনা করছে, তেমনই ভাবে ঘন ঘন বাজ পড়ছে, বিদ্যুৎ পড়ছে। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। করি অর্থাৎ হাতি, হাতির কর, হাতির কর অর্থে এটা হাতির সুরকে
বোঝাতে চেয়েছেন। হাতির সুরের সমান জলধারা বর্ষণ করছে, অর্থাৎ হাতির সুরের সাহায্যে যেমন জল বর্ষণ করে অনবরত, যতক্ষণ না জল শেষ হয় ততক্ষণ তো হাতি যদি জল পান করে সেই জলটা মনে করে সে জল মানে বর্ষণ করবে জল পান করার পর, তো তারপরে হাতির যতক্ষণ ওই সুরের মধ্যে যতটা জল থাকে জল পান করার পর ওই সুরের জলটুকু হাতি যতক্ষণ না শেষ হয় ততক্ষণ মানে বের করে দেয়। তো এখানে বলছে যে হাতির সুর যেমন জল বর্ষণ করে তেমন সমান জলধারা, অর্থাৎ জলধারাটা যত যতটা আকাশে জল রয়েছে, মেঘে যতটা জল রয়েছে, সেই জলটা পুরোপুরি যতক্ষণ না বেরোবে ততক্ষণ যেন এই বর্ষণ ধারা, এই বারিধারা শেষ হবে না, সেটাই বোঝাতে চাইছেন। জলে অর্থাৎ বৃষ্টির জলে, মহি মানে পৃথিবী একাকার, এক হয়ে গেছে, মানে পৃথিবীর সর্বত্র জলে জলময়। পথ হইল হারা, পথ ফলতই পৃথিবীর সর্বত্রই যদি জলে জলময় হয়, বন্যার সময় যেটা হয়, কোথায় রাস্তা, কোথায় পুকুর, কোথায় স্থল, কোথায় জল কিছু বোঝা যায় না। তো সেটাই বলছে যে পথ হইল হারা, পথ হারিয়ে গেছে, অর্থাৎ কলিঙ্গের মানুষজন কেউ এই জলে জলময় পৃথিবীতে কোনটা রাস্তা সেটা খুঁজে পাচ্ছে না, পথ খুঁজে পাচ্ছে না। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। ঘন ঘন অর্থাৎ বারবার মেঘের গর্জন শুনছে, তা চারদিক থেকে বারবার মেঘের গর্জন শুনছে, চার মেঘের, এবং কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না, কেউ কারো কথা শুনিতে না পায় কোনো জন, অর্থাৎ কেউ কারোর অন্য আরেকজনের কথা শুনতে পাচ্ছে না এই মেঘের গর্জনে। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সঙরে সকল লোক যে জৈমিনী। তো কি বলছে, পরিচ্ছন্ন নাহি, পরিচ্ছন্ন মানে পরিষ্কার নয়, সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টির একাতারে এক নাগারে ঘন কালো মেঘের ঝড় আর বৃষ্টি হয়ে চলেছে, তাই বোঝা যাচ্ছে না পরিষ্কার যে এটা সন্ধ্যাবেলা চলছে না দিনের বেলা চলছে না রাত চলছে। অর্থাৎ ঠিক নির্ণয় করা যাচ্ছে না। কলিঙ্গে অর্থাৎ কলিঙ্গ প্রদেশের সকলে, সঙরে মানে হচ্ছে স্মরণ করছে সকল লোক, অর্থাৎ কলিঙ্গে সকল লোক বা সকল জনগণ স্মরণ করছে যে জৈমিনী ঋষিকে স্মরণ করছে যে তিনি তাদের উদ্ধার করবেন। হুরু হুরু দুরু দুরু শুনি ঝন ঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। হুরু হুরু দুরু দুরু এগুলো তো ঝড়ের শব্দের, ঝড় কতটা প্রবল সেই শব্দটা বোঝানোর জন্য কবি ব্যবহার করেছেন। না পায় দেখিতে কেহ রবির কিরণ, অর্থাৎ কেউ রবির কিরণ দেখতে পাচ্ছে না, রবির কিরণ অর্থাৎ সূর্যের কিরণ। সূর্য, রবি, কিরণ মানে সূর্যের রশ্মি, কেউ দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্ত ছাড়ি, ভুজঙ্গ মানে হচ্ছে সাপ, তো সাপ কি, এরকম সাপের গর্তে জল ঢুকে গেছে স্বাভাবিকভাবেই, এত ঝড় বৃষ্টি হলে, বৃষ্টি হলে যেদিকে চারদিকে জলে জলময়, সেখানে সাপের গর্তে জল নিশ্চয়ই ঢুকে গেছে, সেজন্য গর্ত ছেড়ে ভুজঙ্গ ভাসছে। হ্যাঁ, গর্ত ছাড়ি মানে গর্ত ছেড়ে ভুজঙ্গ, সাপ ভাসিয়া মানে ভাসছে, ভাসিয়া মানে ভেসে, বুলে মানে হচ্ছে ভ্রমণ করছে জলে, তাহলে গর্ত ছেড়ে সাপ জলে ভেসে ভেসে ভ্রমণ করছে, মানে সেও তার বাসা পাচ্ছে না। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, মানে কোথায় যে জল আর কোথায় যে স্থল কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সব নাহি জানি, না জানি, জল স্থল মানে কোথায় জল কোথায় স্থল, কলিঙ্গ মণ্ডলে, কলিঙ্গ মণ্ডল মানে অঞ্চল, কলিঙ্গ অঞ্চলে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর,
আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। কি বলছে? নিরবধি, নিরবধি মানে নিরন্তর, হ্যাঁ, অনবরত। অনবরত কি হচ্ছে? 7 দিন ধরে বৃষ্টি চলছে একটানা। একটানা 7 দিন ধরে বৃষ্টি চলছে অবিরামভাবে। অবিরামভাবে 7 দিন বৃষ্টি চলছে একটানা। এবং এই প্রবল বৃষ্টিতে কি হচ্ছে? কলিঙ্গবাসীর ঘরের শস্য যা কিছু ছিল সেগুলো হেজ্জা গেল। হেজ্জা মানে ভিজে ভিজে জলে পচে গেল। হ্যাঁ, আছুক শস্য, আছুক মানে হচ্ছে ঘরের শস্য। হ্যাঁ, যে শস্যগুলো তোমার ঘরে এনে রাখা হয়েছে। ওই যে কিছু শস্য তো ঘরে এনে রাখবেই চাষিরা। তো সেই শস্য কি বলছে? শস্যে কার্য হেজ্জা গেল ঘর, মানে কলিঙ্গবাসীর ঘরের শস্য যা কিছু ছিল সব ভিজে পচে গেল। মেঝাতে পড়িয়া শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। কি বলছে? মেঝাতে অর্থাৎ মেঝেতে পড়ে শিল, অর্থাৎ শিল নোড়ার যে শিল, সেই শিল বিদারি না সরি শিল নোড়া না, শিল ওই তোমার কি বলবো, বৃষ্টির সঙ্গে যে শিলও পড়ে, শিলাবৃষ্টি হয় যে পাথর, সেই পাথর। বিদারিয়া চাল, বিদারিয়া মানে ছিঁড়ে, বিদারিয়া বিদীর্ণ শব্দটা, অর্থাৎ ছিঁড়ে বা ফুটো হয়ে ঘরের চাল, অর্থাৎ বাড়ির মাথায় তো চালা থাকতো, চাল বলা হয় সেগুলোকে। তো সেই চালা বা চাল, ঘরের চাল কি হচ্ছে? তার উপরে শিল পড়ে, পাথর পড়ে পুরো মেঝেতে পড়ে যাচ্ছে চালাটা। মানে শিলটা চালা ফুটো করে মেঝেতে পড়ছে। তাহলে কি হচ্ছে? মাথার উপরে ছাদটা থাকছে না মানুষের। তো কিরকম ভাবে শিল পড়ছে? যেমন ভাদ্র মাসে পাকা তাল পড়ে, ধূপধাপ করে যেমন পাকা তাল পড়ে, সেরকম ভাবে মেঝেতে শিল পড়ছে, চাল বিদীর্ণ করে, ঘরের চাল বিদীর্ণ করে বা ফুটো করে বা ছিঁড়ে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডী অর্থাৎ মা চণ্ডী। হ্যাঁ, মা চণ্ডীর আদেশকে পান বীর হনুমান। বীর হনুমান অর্থাৎ হনুমানের কথা তো আমরা জানি রামায়ণে। সেই বীর হনুমান মা চণ্ডীর আদেশ পান। মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। মঠ অর্থাৎ ধর্মীয় স্থান, অট্টালিকা মানে বড় বাড়ি, এগুলো সব ভেঙে খান খান করছে। অর্থাৎ মা চণ্ডীর আদেশ পেয়ে হনুমান কি করছে? অট্টালিকা, মঠ এগুলো ভেঙে ফেলছেন। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। কি বলছে? চারদিকে পাহাড়ের মতো বিশাল ঢেউ। আগেই বললাম পড়ার শুরুতে যে কলিঙ্গ হচ্ছে উড়িষ্যা এবং তার পাশেই হচ্ছে সমুদ্র। তো এই ঝড় বৃষ্টির মধ্যে তো সমুদ্রেরও তো ঢেউ আসবে। তো সেই ঢেউ, চারদিক থেকে ঢেউ ছুটে আসছে এবং সেই ঢেউয়ের আকৃতিটা কিরকম হচ্ছে? বিশাল পর্বতের মতন। ঝড়ের সময় ঢেউগুলো তো অনেক বড় বড় উঁচু উঁচু হয়। তো সেই উঁচু পর্বত সম ঢেউ মানে আসছে চারদিক থেকে। হ্যাঁ, তার ফলে কি হচ্ছে? ঘরবাড়িগুলো যেন নিজের জায়গা ছেড়ে ওঠানামা করছে, উঠে পড়ে ঘরগুলা করে দলমল, মানে ঘরবাড়িগুলো পুরো যাকে বলে দলাই মলাই করে ফেলছে, ভেঙে ফেলছে ঘরবাড়ি সমস্ত কিছু। হ্যাঁ, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। চণ্ডীর আদেশে অর্থাৎ মা চণ্ডীর আদেশে নদ নদীগুলো কি হচ্ছে? ধায় অর্থাৎ ধেয়ে যাচ্ছে। হ্যাঁ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এই যে অংশটা অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এই জায়গাটাকে বলা হয় ভণিতা। হ্যাঁ, এখানে কবি নিজের নাম নথিভুক্ত করেন বা নিজের নামটা লেখেন। প্রত্যেক মঙ্গল কাব্যের প্রত্যেকটি পদের পরে পরে নিজের নাম কবি লেখেন। হ্যাঁ, এবং যে যে মঙ্গল কাব্য তিনি লিখছেন সেই মঙ্গল কাব্যের নামও তিনি লেখেন। তো
তো এটা আমরা কোথা থেকে পড়ছি? অম্বিকা মঙ্গল কাব্য থেকে পড়ছি। তো সেই মঙ্গল কাব্য, অম্বিকা মঙ্গল হচ্ছে নাম, আর শ্রী কবি কঙ্কন হচ্ছে কবির নাম। শ্রী কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি, যেটা আমি প্রথমে বললাম। হুম এই হলো কলিঙ্গর ঝড় বৃষ্টি। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। আজকের মতো এখানে।